বড় বোনের শ্বশুর বাড়িতে এসে যে বড় বোনের দেবরের সাথে এইভাবে নিজের বিয়ের কথা শুনবে তা ভাবতেও পারেনি সুহাসিনী। আজ বাবা মায়ের সাথে তার বোনের শ্বশুর বাড়িতে এসেছে সুহাসিনী। কাল সুখবর পেয়েছে, তার বোন মা হতে চলেছে, খালামণি হতে চলেছে। খবরটা পেতেই খুশিতে আত্মহারা হয়ে পড়ে সুহাসিনী। কিন্তু এসে যে এমন একটা কথা শুনবে, ঘুণ অক্ষরে জানলেও কখনো এই বাড়িতে আসতো না। সোফার অপার পাশে বসে থাকা রুদ্রের দিকে একবার তাকায় সুহাসিনী। লোকটা সিরিয়াস ভঙ্গিতে ফোনে কিছু একটা দেখছে। এখানে যে তার বিয়ের কথা চলছে সেটা যেন তার কান অব্দিই পৌঁছায়নি। লুৎফর রহমানের ছোট ছেলের সাথে তার ছোট মেয়ের বিয়ের জন্য প্রস্তাব পাবে, রফিক সাহেব তা ভাবতেও পারেনি। ড্রয়িং রুমে বসে আছে দুই পরিবার। রফিক সাহেব, আপনার বড় মেয়ের পাশাপাশি আপনার ছোট মেয়েকেও আমার ছোট ছেলের বউ করে নিতে চাইছি, আপনার কি কোনো আপত্তি আছে? রফিক উদ্দিন ভড়কে যায় লুৎফর রহমানের কথা শুনে। সেই সাথে রফিক সাহেবের ছোট মেয়ে সুহাসিনীও এসেছে বোনের বাচ্চা হবে সেই নিউজ শুনে। আর এসে কিনা নিজের বিয়ের নিউজ শুনতে হচ্ছে তার। সুভাষিনীও খুশি হয় শ্বশুরের এমন প্রস্তাব শুনে। তার বোন এখন থেকে তার সাথেই থাকবে। সুভাষিনী ও সুহাসিনী মেয়ে দুটো রফিক সাহেবের ভীষণ আদরের। লুৎফর রহমানের প্রস্তাবটাও তার বেশ ভালো লেগেছে। দুই মেয়ে তার একই বাড়িতে থাকবে। নিঃসন্দেহে লুৎফর রহমানের ছেলে দুটো বেশ ভালো। কিন্তু রফিক সাহেব এখন কি বলবে ভেবে পাচ্ছে না। রোমেলা রহমান রুদ্রের মা সুহাসিনীর পাশে বসে মাথায় হাত রাখে। সুহাসিনীকে তার বেশ পছন্দ। মেয়েটা সবসময় চুপচাপ থাকে। এই বাড়িতে তার আসা যাওয়ার আনাগোনা খুবই কম। হঠাৎ করে হয়তো বছরে একবার বাবা মায়ের সাথে আসে এই বাড়িতে, কিন্তু কখনো রাত থাকেনি। কত বলে কয়েও মেয়ের বাবা মাকে রাজি করাতে পারলেও মেয়েকে রাজি করাতে পারেনি। রফিক সাহেব কিছু বলতে না দেখে লুৎফর রহমান আবারও বলে ওঠেন, ভাই, আপনি কি রাজি না এই প্রস্তাবে? না না ভাই, আসলে তেমনটা না। আসলে কি, আমার মেয়ে তো এখনো ছোট, উচ্চ মাধ্যমিকের গণ্ডিও তো এখনো পার করেনি। এত তাড়াতাড়ি বিয়ে? আমরা না হয় ওদের আঁকটা করিয়ে রাখি সপ্তাহখানেকের মাধ্যমে, পরে না হয় একসময় বিয়ের ডেট ফিক্সড করে ফেলবো। সুহাসিনীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে তা অবশ্য করাই যায়। সুহাসিনী বাবার সম্মতি দেখে অবাক হয়ে যায়। তার মতামত কেউ তো নিচ্ছেই না, সবাই শুধু নিজেদের মতো করে বলে যাচ্ছে। সুহাসিনীর মা সুমনা মেয়ের দিকে তাকায়। মেয়ের চোখে অসহায়ত্ব। চোখের ইশারায় স্বামীকে কিছু বলেন সুমনা। রফিক সাহেব স্ত্রীর ইশারা পেয়ে একবার মেয়ের দিকে তাকায়। সুভাষিনীকে চোখের ইশারায় সুহাসিনীকে উপরে নিয়ে যেতে বলে। এখন বড়দের মধ্যে তাদের থেকে কোনো লাভ নেই। সুভাষিনী বোনকে নিয়ে নিজের রুমে চলে আসতে নিলেই সহসা রুদ্র মাথা তুলে তাকায়। চোখাচোখি হয় সুহাসিনী আর রুদ্রের। সুহাসিনী রুদ্রের দিকে তাকিয়েই ছিল। চোখটা সরিয়ে নেয় সুহাসিনী। রুদ্র নড়ে চড়ে বসে আবারও মোবাইলে মুখ গুজে দেয়। লুৎফর রহমানও স্বস্তি পায়। ছেলের দিকে তাকাতেই দেখে ছেলে তার মোবাইলে মুখ গুজে রেখেই স্মিত হাসছে। অবশেষে ছেলের ইচ্ছে পূরণ করতে পারল। তাহলে আর কি, পরপর দুটো গুড নিউজ, সেই খুশিতে ডাবল সেলিব্রেট তো বানতা হে, তাই না বাবা? বড় ছেলের মুখে এমন কথা শুনে সবাই হেসে ওঠে। সুভাষিনীর শাশুড়ি রোমেলা রহমান মিষ্টির প্লেট এগিয়ে দেয়। লুৎফর রহমান প্লেট থেকে মিষ্টি নিয়ে রফিক সাহেবের মুখে তুলে দেয়। নিন ভাই, মিষ্টি মুখ করুন, এক নানা হওয়ার খুশিতে, আর দ্বিতীয় আবারও বিয়াই হতে যাওয়ার খুশিতে। রফিক সাহেব প্রশান্তি পায়। গলা ঝেড়ে বলে, বলছিলাম লুৎফর সাহেব, আমরা তো রাজি, কিন্তু মেয়ে, তারও তো সম্মতির প্রয়োজন। তা তো অবশ্যই। সুহাসিনী তার বোনের রুমে বসে আছে। সে কিছুতেই এই বিয়েতে রাজি না। সুভাষিনী হাঁপিয়ে উঠেছে বোনকে রাজি করাতে করাতে। তার বোন নাছোড়বান্দা, সে এই বিয়েতে রাজি হবে না। অগত্যা সুভাষিনী হাল ছেড়ে দেয়। দরজার ওপার পাশ থেকে গম্ভীর কণ্ঠের রুদ্রের আওয়াজ আসে, ভাবি, দরজাটা খুলুন, সুহাসিনীর সাথে কথা আছে। আপনার বোন নাকি বিয়েতে রাজি না? সহসা কেঁপে ওঠে সুহাসিনী। সুভাষিনী তপ্ত শ্বাস ফেলল। রুদ্রকে প্রচুর ভয় পায় সুহাসিনী। সবাই আহত হয়েছে সুহাসিনীর এমন কথা শুনে। সবাই ভেবেছিল তাদের মতামতকে সুহাসিনী মেনে নিবে, কিন্তু না, সে অমত জানিয়েছে বিয়েতে। সুভাষিনী দরজা খোলার জন্য উদ্যত হলে সুহাসিনী সুভাষিনীর হাতটা ধরে ফেলে।
আপু প্লিজ দরজা খুলো না। সুভাষিনী হাত ছাড়িয়ে নেয়। কেন খুলবো না? তুই রাজি না কেন বিয়েতে? রুদ্র কি খারাপ ছেলে? সুহাসিনী মাথা নাড়ায়, যার অর্থ রুদ্র খারাপ ছেলে নয়। তাহলে? উনি খুব রাগী আপু। তাতে কি? আমার ভীষণ ভয় করে তাকে। সুভাষিনী রাগ হয় বোনের প্রতি। সামান্য রাগই দেখে রুদ্রকে বিয়ে করবে না? সুভাষিনী সুহাসিনীর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দরজাটা খুলে দেয়। হুড়মুড়িয়ে রুমে ঢোকে রুদ্র। সুভাষিনী বাইরে বেরিয়ে আসে, দরজাটা আটকে দেয় রুদ্র। সামান্য বাইরে গিয়েছিল একটু দরকারে। তার বাবা ফোন দিয়ে জানায় সুহাসিনীর মত নেই এই বিয়েতে। রাগে রুদ্রের চলটা শক্ত হয়ে আসে। নিজের রাগ সুহাসিনীকে দেখাতে চায় না। ধীর পায়ে সুহাসিনীর সামনে গিয়ে দাঁড়ায়। সুহাসিনী ভয়ে সিটিয়ে আসে। আমাকে বিয়ে করতে আপত্তি কোথায় তোমার সুহাসিনী? সুহাসিনী আবারও জড়সড় হয়ে বসে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সুহাসিনীকে কিছু বলতে না দেখে আবারও জিজ্ঞাসা করে, বাড়ির সবাইকে মানা করেছো কেন যে তুমি বিয়ে করবে না বলো? তবুও নিশ্চুপ সুহাসিনী। কি বলবে? যে সে রুদ্রকে ভয় পায় তাই বিয়ে করবে না? রুদ্র শত চেষ্টা করেও রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এবার কিছুটা জোরেই বলে ওঠে, বোবার মতো চুপ হয়ে আছো কেন? কিছু জিজ্ঞাসা করেছি তোমায়, হয় কিছু বলবে, আর তা না হলে এখন যেভাবে চুপ হয়ে আছো ঠিক সেভাবেই চুপচাপ বিয়ে করবে। ভয়ে সুহাসিনী ছোট্ট দেহটা কেঁপে যায়। এত কেঁপে ওঠো কেন? জাস্ট একটা রিজন বলো আমায়, কেন বিয়ে করতে চাইছো না? আমি দেখতে খারাপ? নাকি আমার মধ্যে কোনো পার্সোনালিটি নেই তোমার বিয়ে করার? নাকি রুদ্র নিজ থেকেই তোমায় বিয়ে করার প্রস্তাব দিয়েছে, এতেই তোমার এত দ্বিমত? এবার কিছুটা সাহস সঞ্চয় করে সুহাসিনী কাঁপা কাঁপা গলায় বলে, তেমনটা না, আপনাকে ভয় লাগে আমার। আপনার সাথে যতবারই কথা হয়েছে ততবারই আপনি রাগান্বিত হয়ে কথা বলেছেন, যা আমার নরম হৃদয়ে অনেকটাই প্রভাব ফেলেছে। রুদ্র অবাক হয়, তার রাগকে ভয় পায়। এর জন্য বিয়ে করবে না? শুধু এই ব্যাপারটার জন্যই বিয়ে করতে চাইছো না? সুহাসিনী মাথা নাড়ায়। আচ্ছা বেশ, এখন থেকে আমি এমন কোনো কথা বা এমন কোনো ব্যবহার করব না যাতে করে তোমার নরম হৃদয়ে কোনো প্রভাব ফেলে, চলবে? সুহাসিনী নিশ্চুপ। কি বলবে ভেবে পায় না। একটা মানুষ এতটা নিশ্চুপ থাকতে পারে? সুহাসিনীকে না দেখলে জানতেই পারতো না রুদ্র। তপ্ত শ্বাস ছাড়ল। নিচে গিয়ে বলবে, তোমার কোনো আপত্তি নেই এই বিয়েতে, বুঝেছো? যাও। সুহাসিনী নড়ে না। সুহাসিনীকে নড়তে না দেখে রুদ্র নিজেই রুম থেকে বেরিয়ে সুহাসিনীকে বলে, ভাবি, সবাইকে বলুন সুহাসিনী রাজি বিয়েতে। তার কোনো অমত নেই, আর আমি এখনই আক্ট করতে চাই, বাবাকে জানিয়ে দিবেন। কথাটা বলে একবার পেছনে ফিরে সুহাসিনীকে দেখে হনহন করে চলে যায়। সুহাসিনী অবাক হয়। বলেছিল তো সপ্তাহখানেক বাদে এঙ্গেজমেন্ট হবে, তাহলে এখন কেন? সুহাসিনী টলমলো চোখে তাকায় সুভাষিনীর দিকে। বাবা প্লিজ, আমি এখনই কোনো আটটা করতে চাই না, তুমি কিছু একটা করে আটকাও। আর এমনিতেও ওনাকে জাস্ট বোনের দেবর হিসেবেই চিনি। ওনার সাথে আমার সেইভাবে কখনো কথাবার্তা বা মিলমিশ হয়নি। আমার সময় চাই। রফিক সাহেব মেয়ের পানে চাইল। মেয়ের কথাটাও ফেলে দেবার মতো। সত্যি এই সম্পর্কটা গড়ার আগে সময় চেয়ে নেওয়া উচিত ছিল। মেয়ের মাথায় হাত রাখলো রফিক সাহেব। আচ্ছা বেশ, তুমি যা চাইছো তাই হবে। তোমার সময় চাই? এক্সামের তো আরো 6-7 মাস আছে। সেই 6-7 মাস পর বিয়ে করতে আপত্তি আছে? সুহাসিনী সময় নিল। কিছু একটা ভেবে বলো, না বাবা নেই। রফিক সাহেব স্মিত হাসলেন। ড্রয়িং রুমে চলছে পিন পতনের নীরবতা। কারোর মুখে কোনো টু শব্দটাও নেই। রুদ্র তাকিয়ে আছে শীতল চোখে সুহাসিনীর দিকে। সুহাসিনীর দৃষ্টি ফ্লোরে। রুদ্র তপ্ত শ্বাস ফেলল। সবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, বিয়ে আক্ট যাই হোক না কেন সুহাসিনীর এইচএসসি পরীক্ষার পরেই হবে। এখন জাস্ট সুহাসিনী আমার সামনে সম্মতি দিলেই চলবে। সুহাসিনী মাথা খানিকটা উঁচু করে। লুৎফর রহমান গলা ঝেড়ে নেয়। সুহাসিনীর দিকে তাকিয়ে বলে, এখন কি তোমার অমত আছে সুহামা? সুহাসিনী লুৎফর রহমানের দিকে তাকায়। মুখ দিয়ে বলল না, কিন্তু মাথা নাড়িয়ে বলল, যার অর্থ তার কোনো অমত নেই এক্সামের পরে বিয়ে বা আক্ত হলে। স্মিত হাসল রুদ্র। বিকালের দিকে সুহাসিনীও তার মা বাবা চলে গেল। রুদ্র নিজের রুমের বেলকুনিতে দাঁড়িয়ে আছে। সুভাষিনী দরজা নক করে। বেলকুনি থেকে রুদ্র জিজ্ঞাসা করে, কে? আমি সুভাষিনী রুদ্র।
রুদ্র বেলকনি থেকে রুমে আসে। দরজা খুলে সুভাষিনীকে রুমে ঢোকার জন্য সরে দাঁড়ায়। সুভাষিনী বিছানায় গিয়ে বসে। ধন্যবাদ ভাবি। কিসের জন্য? তখন আপনি আমায় না বোঝালে হয়তো অনেক বড় একটা ব্লান্ডার করে ফেলতাম। রাগের মাথায় নিজের সিদ্ধান্তকে সুহাসিনীর উপরে চাপিয়ে দিয়ে ফেলেছিলাম। সুহাসিনী বিছানা থেকে উঠে দাঁড়ায়। হাতে থাকা ছোট্ট কাগজটা রুদ্রের হাতে ধরিয়ে দেয়। রুদ্র ভুরু কুঁচকে চোখের ইশারায় জিজ্ঞাসা করে, কি এটা? সোহার ফোন নাম্বার। সোহার ফোনে তোমার নাম্বারটা সেভ করে দিয়েছি। আর ভাই রুদ্র, রাগ কমানোর চেষ্টা করো। তোমার রাগকে সোহা অনেক বেশি ভয় পায়। সোহা ভয় পায় এমন কোনো কাজ বা কথা তার সামনে করো না বা বলো না। চেষ্টা করবো ভাবি। কিন্তু একটা মেয়ে যে এতটা ভয় পায় তা আপনার বোনকে না দেখলে বুঝতেই পারতাম না ভাবি। বিলিভ মি। সোহা একটু ভীতু প্রকৃতির, চুপচাপ ইন্ট্রোভার্ট। তার সাথে তোমার সফটলি কথা বলতে হবে, রুড হয়ে না। আচ্ছা, তাহলে আসি। ফোন দিয়ে কথা বলবে আর সোহাকে স্বাভাবিক করবে, যেন সে তোমার সাথে কথা বলতে গিয়ে অপ্রস্তুত না হয় বারবার। রুদ্র মাথা নাড়ায়। সুভাষিনী রুদ্রের রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র নাম্বারটা ফোনে সেভ করে সোহা নামে। আজ আর ফোন দিবে না সোহাকে। খাটের পাশে রাখা গিটারটা নিয়ে আবারও বেলকুনিতে চলে আসে রুদ্র। গিটারে টুংটাং সুর তোলে। সুহাসিনী বাসায় আসার পর থেকে এটা ওটা জিজ্ঞাসা করে পাগল বানিয়ে ফেলছে সোহার থেকে 4 মাসের ছোট নীলা। নীলা সুহাসিনীর ফুপুর মেয়ে। সুহাসিনীদের বাসার পাশেই তাদের বাসা। সুহাসিনী বিরক্ত চোখ মুখ করে কুঁচকে ফেলে। কিছুটা রাগ নিয়ে বলে, সমস্যাটা কি তোর? এভাবে আমার পেছনে পেছনে ঘুরছিস কেন? যা, বাসায় যা, রাত হয়ে গেছে অনেক। যাব না বাসায়। তার আগে বল রুদ্র কেমন আছে? আর তোরা ওই বাড়ি যাবি, আমাকে বলিসনি কেন? তাহলে আমিও যেতাম। তুই যে কি করতি? আর তাছাড়া আপু তো কয়েকদিন পরেই আসবে। ধুর, আমি তো যেতাম শুভা আপুর দেবরকে দেখতে। ইস, কি অ্যাটিটিউড, কি ড্যাশিং, দেখতে জোস টাইপের। আহ, যখন আর চোখে তাকায় না তখন একদম চাহনিটা বুকের ঠিক এইখানটায় এসে লাগে। বুকের বাম পাশে হাত দিয়ে দেখিয়ে বলে নীলা। সুহাসিনী দীর্ঘ শ্বাস ছাড়ল। মনে মনে বলে, ভাগ্যিস নীলাকে নেওয়া হয়নি। আমার আর ওনার বিয়ের কথা শুনলে নিশ্চিত সেই রকমের স্যাকা খেত। এই সোহা, ওনার নাম্বারটা আনিসনি? সুহাসিনী বিছানায় থাকা ফোনটার দিকে তাকায়। আসার সময় তার বোন রুদ্র নাম্বারটা সেভ করে দিয়েছিল। চোখ ফিরিয়ে নীলার দিকে তাকায়। কেন জানি নাম্বারের কথা বলতে ইচ্ছা করছে না সুহাসিনী। না, আনিনি। নীলার মুখটা চুপসে যায়। কেন? তোর দরকার তুই গিয়ে নিয়ে আয়। আর তাছাড়া ওনার ফেসবুক অ্যাকাউন্ট না তোর কাছে আছে? নীলা বিছানায় শুয়ে পড়ল। ওড়না দিয়ে মুখটা ঢেকে কান্নার অভিনয় করে বলল, বেটা আমায় ঝুলিয়ে রাখছে 3 মাস ধরে। আমার আইডি কি চেনে না বল? হয়তো চেনে না। আর তোর আইডিতে তো তোর পিক নাই, হয়তো অপরিচিত ভেবে অ্যাকসেপ্ট করেনি। তোর ফোনটা দে তো সোহা। কেন? আহা দে না। আমার কয়েকটা জোস পিক আছে তোর ফোনে, সেগুলো নিব। সোহা নিজের ফোনটা সরল মনে নীলার দিকে এগিয়ে দেয়। নীলা ফোনটা নিয়ে গ্যালারিতে না ঢুকে সোজা সোহার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকে। সোহার দিকে তাকিয়ে বলে, সোহা বোন আমার, একটু পানি খাওয়া না? নিজে খেয়ে আয়। দেখছিস তো পিক নিচ্ছি, একটু যা না। সোহা ভুরুকুটি করে চলে যায়। এদিকে নীলা সুহাসিনীর ফেসবুকে ঢুকে সার্চ দেয় রুদ্র মাহাতাব লিখে। সাথে সাথে সবার প্রথমে রুদ্রের ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসে। নীলা দেরি না করেই রিকোয়েস্ট পাঠায়। সার্চ অপশন থেকে রুদ্রের নামটা রিমুভ করে দেয় আর নিজের ফোনে ঢুকে তার আর সুহাসিনীর একটা পিক নিয়ে প্রোফাইলে দেয়। রুদ্রকে দেওয়া নীলার ফোন থেকে রিকোয়েস্ট সেটা ক্যান্সেল করে আবারও রিকোয়েস্ট পাঠায়। দরজা দিয়ে সুহাসিনীকে আসতে দেখে তড়িঘড়ি করে নীলা সুহাসিনীর ফোনটা রেখে দেয়। সুহাসিনী পানির গ্লাসটা নীলার দিকে এগিয়ে দিলে নীলা সেটা ঢকঢক করে খেয়ে নিল। সুহাসিনীকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায়। সুহাসিনী অবাক হয় নীলার এমন ব্যবহারে। রুদ্র ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎই পরপর দুটো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। একটা নামে চোখ আটকে যায় রুদ্রের, সুহাসিনী রহমান নামের আইডিতে। সুহাসিনী ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। রুদ্রের বিশ্বাসই হচ্ছে না। খানিক উপরে তাকাতেই দেখে নীলা রহমান নামের আইডি। পিক দেখে নীলা আর সুহাসিনীর শাড়ি পরিহিত ছবি, যা মিনিট 5 আগেই আপলোড দেওয়া হয়েছে। সুহাসিনীর আইডিতে সুহাসিনীর কোনো পিক নেই, অথচ
নীলার আইডিতে তার পিক। রুদ্র নীলার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করে সুহাসিনীর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, নীলাকে ঝুলিয়ে রাখে। ফেসবুকে পিক আপলোড দিয়েছো কেন? জানো না এখনকার পরিস্থিতি এআই বা ফটোশপ দিয়ে কি সব পিক বানানো হয়? জলদি পিকটা ডিলিট করে দাও। সুহাসিনী পড়ার টেবিলে বসেই বই পড়ছিল। হঠাৎই মেসেজের শব্দে ফোনের লকটা খুলে দেখে রুদ্রের মেসেজ। অবাক হয় সুহাসিনী, তার চাইতে বেশি অবাক হয় মেসেজটা দেখে। সে তো কোনো পিক আপলোড দেয়নি, তাহলে এটা কেন বলছে রুদ্র? তার চেয়ে বড় কথা, রুদ্র তার লিস্টে আসলো কি করে? সব চিন্তাকে এক সাইডে রেখে সুহাসিনী রুদ্রকে লিখে পাঠালো, কিসের ছবির কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। রুদ্র সহসা নীলার আইডির স্ক্রিনশট নিয়ে সুহাসিনীকে পাঠায়। সুহাসিনী নীলার আইডিতে তার পিক দেখে চমকায়। আশ্চর্য, নীলা তার প্রোফাইলে তার আর নীলার পিক কেন দিয়েছে? নীলা তো জানে সুহাসিনী এইসব পিক টিক ফেসবুকে আপলোড দেওয়া পছন্দ করে না, এটা জানার পরেও এমন কাজ করলো। আসলে আমি নিজেও জানি না নীলা আমার পিক তার প্রোফাইলে দিয়েছে। আপনার মেসেজে ঢুকে কেবলমাত্র আসলাম, তাও মেসেঞ্জারে। কথাটা বলে নীলার বাসায় গেল সুহাসিনী। নীলার ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। সুহাসিনী সোজা নীলার পাশে গিয়ে বসে পিঠে ঠাস করে একটা কিল বসায়। ব্যথায় আহ শব্দ করে ওঠে নীলা। সুহাসিনী নীলার আইডির স্ক্রিনশটের পিকটা নীলার সামনে ধরে বলে, এটা কি করছিস তুই? আমার পিক কেন তোর প্রোফাইলে দিয়েছিস? এটা ডিলিট কর। নীলা ঢোক গেলে, সুহা প্লিজ আরেকটু সময় থাকুক না, রুদ্র বেটা জাস্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুক, ট্রাস্ট মি, ডিলিট করে দেব পিক। জীবনেও করবে না তোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, আগে আমার পিকটা ডিলিট কর। জানিস আজকাল ফেসবুকে কি সব হচ্ছে? কয়েকদিন আগে নওরিন আফরোজ পিয়ার আপুর সাথে কি হলো? এখন কি তোরও ভাইরাল হবার শখ জাগছে? নীলা মুখটাকে অসহায় করে বলে, ঠিক আছে ডিলিট করে দিচ্ছি। তাহলে কথা দে কাল আমার সাথে যাবি? সুহাসিনী ভুরু কুচকালো, সন্দিহান হয়ে বলল, কোথায় যাব? নীলা মুহূর্তেই লজ্জা পাওয়ার ভান করলো। সুহাসিনী বুঝে গেল, দেখ নীলা, আমি কিন্তু যাব না, একদম জোর করবি না। নীলা সুহাসিনীর হাত ধরল, প্লিজ সোহা, না করিস না, প্লিজ, আমার একা যেতে ভয় করে, তুই থাকলে সাহস পাই, প্লিজ না করিস না, তোকে কাচ্চি খাওয়াবো, চাইলের সাথে ফুচকা কোকা কোলাও খাওয়াবো। আমাকে ঘুষ দিয়ে নিয়ে যেতে চাইছিস? না, তুই তো এগুলোই খেতে পছন্দ করিস, তাই ট্রিট দিব, প্লিজ রাজি হয়ে যা। নো ওয়ে। যা, তাহলে পিকটা ডিলিট করে দেব না। ফুপিকে তাহলে বলে দেব তার মেয়ে কি সব করে বেড়ায়। প্লিজ সোহা, এমন করিস না, এই লাস্ট বারের মতো চল আমার সাথে, আর জোর করব না, শেষবারের মতো কিন্তু আর যাব না। আচ্ছা আর বলবো না, এই দেখ পিকটা ডিলিট করে দিছি, কাল সকাল 10টায় রেডি হয়ে থাকিস। সুহাসিনী মাথা নাড়িয়ে চলে আসে নিজের বাড়ি। অনলাইনে ঢুকে দেখে রুদ্রকে অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু রুদ্র অ্যাড হলো কি করে তার সাথে? শোভা আপু করিয়েছে, হয়তো আপুই করিয়েছে অ্যাড। কথাগুলো ভেবে আবারও অফলাইনে চলে আসে। পার্পল কালারের 3 পিস পরে বসে আছে সুহাসিনী নীলাদের বাসায়। নীলার এখনো সাজ কমপ্লিট হয়নি, সেই কখন থেকে নীলা সেজেই চলেছে, থামার কোনো নামই নেই। সুহাসিনী তপ্ত শ্বাস ফেলল। নীলার মা নীলিমা নুডলসের বাটিটা সুহাসিনীর দিকে এগিয়ে দেয়। সুহাসিনী পুপির দিকে তাকায়। নীলিমা বেগম সুহাসিনীর দিকে তাকিয়ে বলে, সুহা, নীলা নুডলস বানিয়েছে, টেস্ট করে দেখ। সুহা অবাক হলো, নীলা নুডলস বানিয়েছে, বিশ্বাসই হচ্ছে না। নুডলসের বাটি থেকে কাটা চামিচ দিয়ে নুডলস নিয়ে মুখে তুলে নেয়। মোটামুটি ভালোই হয়েছে। কোথায় যাবি তোরা? ভড়কে গেল সুহাসিনী, কি বলবে। এর মধ্যে নীলা বের হয়ে আসে রুম থেকে, পরনে তার শুভ্র রঙের 3 পিস। নীলিমা তাকায় মেয়ের দিকে, কোথায় যাবি তোরা নীলা? এই তো মা, সামনে একটু ঘুরতে যাব, চিন্তা করো না, সন্ধ্যা হবার আগেই ফিরে আসব। আর ভাইয়া ফোন করলে যেন বলো না ঘুরতে গেছি, বলবে নীলা বই নিয়ে বসেছে পড়তে, টাটা। কথাটা বলেই নীলা সুহাসিনীর হাত ধরে বাসা থেকে বেরিয়ে যায়। নীলিমা বেগম একা একা বাসায় থেকে কি আর করবে? বড় ছেলে চট্টগ্রামে গেছে ব্যবসার কাজে, আর স্বামী 2 বছর হয়েছে মারা গেছে। আর নীলাও বেরিয়ে গেল, তাই সদর দরজায় তালা মেরে ভাইয়ের বাসায় চলে গেল সময় কাটানোর জন্য। রেস্টুরেন্টে বসে আছে নীলা, সুহাসিনী, আর তাদের সামনে বসে আছে রাতুল। নীলার দৃষ্টি নিচের দিকে, লজ্জায় তাকাতে পারছে না।
রাতুল হচ্ছে সুহাসিনীদের কলেজের পাশে থাকা ভার্সিটির স্টুডেন্ট। একে অপরকে পছন্দ করে তারা। সুহাসিনীর বিরক্ত লাগছে নিজেকে তাদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি মনে হচ্ছে। রাতুল ট্যাপ ট্যাপ করে নীলার দিকে তাকিয়ে আছে, আর নীলা লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। সুহাসিনী গলা খাকারি দিল। রাতুল দৃষ্টিটা সরিয়ে নিল। সুহাসিনী নীলার দিকে তাকিয়ে বলে, নীলা, আমি একটু ওই দিকটাই যাচ্ছি, তোরা কথা বল। নীলা হাত টেনে ধরে, চোখের ইশারায় বলে, যাস না। সুহাসিনী বিরক্ত হয়, মুখে হাসি ফুটিয়ে বলে, কাছেই আসি, দরকার হলে ফোন দিস, চলে আসবো। আর ভাইয়া তো আছেই। রাতুলও সুহাসিনীর কথার সাথে তাল মিলিয়ে বলো, হ্যাঁ সুহাসিনী, ও যখন যেতে চাইছে যেতে দাও ওকে। নীলা ছেড়ে দিল হাত। সুহাসিনী দীর্ঘ শ্বাস ফেলে রেস্টুরেন্টের বাহিরে চলে আসলো। রেস্টুরেন্টের পাশেই একটা ব্রিজ আছে, সেখানে গিয়ে দাঁড়ায়। এই মুক্ত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে। মৃদু বাতাস শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে। হঠাৎই কিছু হট্টগোলের আওয়াজ কানে আসতেই সুহাসিনী আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পারছে না। ব্রিজের পাশ ঘেঁষে দাঁড়িয়ে মাথা উঁচু করে নিচের দিকে তাকাতেই দেখে কিছু ছেলে মিলে একটা ছেলেকে এলোপাতাড়ি মারছে। সুহাসিনী ব্রিজ থেকে নেমে গেল, যেখানে মারামারি হচ্ছে সেই দিকটাই এগিয়ে গেল। লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অথচ আটকাচ্ছে না। সুহাসিনীর রাগ হলো লোকগুলোর ওপর। ভিড় ঠেলে ছেলেগুলোর কাছে আসতেই সুহাসিনীর পাটা থেমে যায়। রুদ্র কাউকে মারছে? বিশ্বাসই হচ্ছে না সুহাসিনীর। রুদ্র কেন এইভাবে ছেলেটাকে মারছে? কেঁপে উঠল সুহাসিনী। রুদ্রের ফ্রেন্ড সুহাসিনীকে দেখে ঢোক গিলে রুদ্রকে আটকানোর চেষ্টা করে, আর বারবার বলে, মারিস না রুদ্র, থেমে যা। কিন্তু রুদ্র সে কথা কানেই নিচ্ছে না। রুদ্রের প্রতি ভয় আরো প্রকোপ হলো সুহাসিনীর। আর দাঁড়ালো না, দৌড়ে ছুটে চলে আসলো। এই ছেলেকে সে কিছুতেই বিয়ে করবে না। রুদ্রের ফ্রেন্ড রবিন রুদ্রকে টেনে ধরলো। রুদ্র, ব্লান্ডার করে ফেলেছিস, ওই দেখ ভাবি। সহসা রুদ্রের হাত থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো সুহাসিনী দৌড়ে চলে যাচ্ছে, আর বারবার পেছনে ঘুরে তাকাচ্ছে। রুদ্র ও শিট বলেই হাতে থাকা লাঠি নিয়েই সুহাসিনীর পেছনে দৌড় লাগালো। রুদ্র সুহাসিনীর পেছনে পেছনে দৌড়াচ্ছে, আর বারবার বলছে, সুহাসিনী দাঁড়াও। কিন্তু সুহাসিনী তো সুহাসিনী, ভয়ের রানী, আস্ত হাবা, সে তো দাঁড়ালোই না। উল্টো রুদ্রকে হাতে লাঠি নিয়ে তার পেছনে দৌড়ে আসতে দেখে দৌড়ের গতি আরো বাড়িয়ে দিল সুহাসিনী। পেছন থেকে রবিন চিৎকার করে বলছে, রুদ্র, লাঠিটা ফেলে দিয়ে তারপর ভাবির পেছনে দৌড়া। রুদ্রের কান অব্দি সেই কথা ঠিকমতো এসে পৌঁছালো না। কানে আসলেও স্পষ্ট শোনা যাচ্ছে না। রুদ্র এবার রাগ নিয়েই বলল, এই সুহাসিনী, দাঁড়াচ্ছ না কেন? সুহাসিনী পেছন ঘুরে রুদ্রের দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে বলে, আপনি লাঠি নিয়ে আসছেন কেন? মারবেন আমাকে? দেখুন, আমি বাসায় গিয়ে বাবাকে বলে দিব আপনার মতো গুন্ডা ছেলেকে আমি বিয়ে করব। কথাটা আর শেষ করতে পারল না সুহাসিনী। সামনে থেকে আসা এক লোকের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায় মাটিতে। লোকটার মাথায় থাকা মাটির হাঁড়িগুলো থেকে কয়েকটা হাঁড়ি সুহাসিনীর উপরে পড়ে যায়। ব্যথায় আহ শব্দ করে ওঠে। রুদ্র তড়িঘড়ি করে দৌড়ে আসে সুহাসিনীর কাছে। পাশে থাকা লোকটা এক এক করে সবগুলো হাঁড়ি পড়ে ভাঙতে দেখে চেঁচামেচি করতে আরম্ভ করলো। সুহাসিনীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই অন্ধ মেয়ে, দেখে চলতে পারো না? তোমার জন্য আমার হাঁড়িগুলো ভেঙে গেল, এখন আমার সংসার চলবে কি করে বলো? রুদ্র সুহাসিনীকে দাঁড় করায়। পকেট থেকে 5,000 টাকা বের করে লোকটার হাতে দিয়ে বলে, এই ধরুন আপনার ক্ষতিপূরণ, এটাই নিশ্চয়ই হবে। আর একটা কথাও বাড়াবেন না। দেখছেন একটা মেয়ে, আপনার হাঁড়িগুলো তরে পড়ে গেছে, কোথায় তাকে সাহায্য করবেন, তা না করে এইসব বলছেন। লোকটা মুখটা কাচুমাচু করে টাকা নিয়ে চলে গেল। রুদ্র ঘুরে সুহাসিনীর দিকে তাকায়। রুদ্র মাটি থেকে লাঠিটা তুলে নিয়ে উঁচু করে। সুহাসিনী ভয়ে ব্যথাযুক্ত শরীর নিয়েই 2 পা পিছিয়ে যায়। রুদ্র সেটা দেখে দাঁতে দাঁত চেপে বলে, পেছনে যাচ্ছ কেন ইডিয়েট? তোমায় মারবো না, এই হাঁড়িগুলোকে আরো ফাটাবো। কথাটা বলে আস্ত থাকা হাঁড়িগুলো লাঠি দিয়ে ভেঙে ফেললো। সোজা হয়ে দাঁড়িয়ে লাঠিটা হাত থেকে ফেলে দিয়ে বলে, এবার ভালো হয়েছে না? আরো দৌড়াও, আরো ছোট। মাজায় ব্যথা পাইছো না? সুহাসিনী মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ, মাজায় ব্যথা পেয়েছে। রুদ্র এবার রাগ নিয়ে বলে, দাঁতটা কেন ভাগলো না বলো তো? সুহাসিনীও
রুদ্রের দিকে তাকায়। কেন ভাঙলো না? গর্ধব, আমিও তো জিজ্ঞাসা করছি কেন ভাঙলো না? দাঁতগুলো ভাঙলে বেশ হতো। এই দাঁতগুলো ব্যবহার করেই তো বলেছিলে আঙ্কেলকে বলবে তুমি আমায় বিয়ে করবে না, তাই তো? এই দাঁতগুলো তোমার মুখেই থাকা উচিত না। মির্জাফর দাঁত তোমার। আসো, লাঠি দিয়ে ভেঙে দেই। সুহাসিনী চুপ রইল, কিছুই বলল না। রুদ্র সুহাসিনীকে ফের প্রশ্ন করলো, তুমি দৌড়ে আসছিলে কেন? আমি বাসায় যাব। আমি আগে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। আপনি লোকটাকে এলোপাতাড়ি মারছিলেন কেন? দোষ করেছিল তাই? তাই বলে ওইভাবে মারবেন? তার মার কম হয়ে গিয়েছে, তুমি না আসলে আরো মারতাম। তুমি ছুটলে কেন সেটা বলো। আমি তো বাবাকে বলার জন্য। সহসা সুহাসিনী থেমে যায়। রুদ্র সুহাসিনীর থামা দেখে বলে, বাবাকে বলার কি? না, কিছু না। আপনি লাঠি নিয়ে কেন আসলেন আমার পেছনে? তার জন্যই তো আমার এই অবস্থা হলো। আশ্চর্য, লাঠি হাতে ছিল তাই সেটা নিয়ে দৌড় দিয়েছি। ফেলার কথা খেয়াল ছিল না। আর তোমায় এখানে আসতে কে বলেছে? কার সাথে এসেছো? ছেলেটা কি করেছিল? আগে বলো, কার সাথে এসেছো? নীলার সাথে এসেছি। রুদ্র চারিদিকে চোখ বুলিয়ে নেয়। কোথায়? আশেপাশে তো নীলাকে দেখছি না। সন্দেহ করছেন? না। তাহলে বলছেন না কেন? ছেলেটা কি করেছিল? রুদ্র তপ্ত শ্বাস ফেলল। ছোট থেকে বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, নিজে না খেয়ে না পরে ছেলে মেয়েদেরকে খাওয়ায়। আর ছেলে মেয়েরা বড় হয়ে সেই মা বাবাকে কষ্ট দেয়, তাদের দেখভাল করে না, ভাত কাপড় দেয় না। তার উপরে ভুলিয়ে ভালিয়ে মায়ের শেষ সম্বল জমিটাও নিজের নামে করে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। ছেলেটা তার মায়ের জমি নিজের নামে করে নিয়ে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই ওইভাবে মেরেছি। কত বড় সাহস! ওর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। তুমি এসে তো দিছো সব বানচাল করে। সুহাসিনী মাথা নিচু করে বলে, আমাকে একটু রেস্টুরেন্ট অবধি দিয়ে আসুন না, হাঁটতে পারছি না। রেস্টুরেন্টে কেন? খিদে পেয়েছে। এই সামান্য দৌড়ানোর জন্য খিদে পেয়ে গেল? বাহ! না, খিদে পায়নি। নীলা রেস্টুরেন্টে আছে। সহসা রুদ্র পাজা কোলে তুলে নেয় সুহাসিনীকে। ভড়কে যায় মনে মনে, বলে, এই ছেলে কি আবার ওপর থেকে ঠাস করে ফেলে দিবে নাকি আমায়? আরে কোলে কেন নিলেন? এই যে ওপর থেকে ঠাস করে ফেলে দিব তাই? না, এমনিতে সারা শরীর ব্যথা হয়ে গেছে, ফেলে দিয়েন না। এবার তাহলে আর উঠে দাঁড়াতে পারবো না। ইডিয়েট! এতদিন জানতাম এই মেয়ে শুধু চুপচাপ, এখন দেখি আস্ত একটা গাধা। শেষের কথাটা আস্তে আস্তে বলল রুদ্র। সুহাসিনীর কানে গেলেও স্পষ্ট শুনতে পেল না। রুদ্র সুহাসিনীকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল, নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। সিট বেল্ট লাগাও সুহাসিনী। সুহাসিনী সিট বেল্টটা লাগিয়ে নিল। কোন রেস্টুরেন্টে? এই যে সামনের মোড়ে যে রেস্টুরেন্টটা সেটাই। রুদ্র গাড়ি চালিয়ে রেস্টুরেন্টের সামনে আসে। গাড়ি থেকে বের হয়ে সুহাসিনীকে গাড়ি থেকে বের হতে না বলেই রেস্টুরেন্টের পাশে থাকা ফার্মেসি থেকে ব্যথার মেডিসিন নিয়ে আসে। সুহাসিনীর সামনে ধরে বলে, বাসায় গিয়ে মেডিসিনটা লাগিয়ে নিবা, যেখানে যেখানে ব্যথা পেয়েছো সেখানে সেখানে। সুহাসিনী মাথা নাড়ায়। সুহাসিনীকে ধরে রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। সামনে বসা নীলাকে চিনতে অসুবিধা হয়নি রুদ্রের। নীলার পাশে থাকা ছেলেটাকে দেখে রুদ্র ভ্রুকুটি করে বলে, ছেলেটাকে? হঠাৎ এমন প্রশ্নে ভড়কে যায় সুহাসিনী। কোন ছেলে? ওই যে নীলার পাশে, নীলার বয়ফ্রেন্ড। তুমি তাহলে এইসবের জন্য এখানে এসেছো? বাহ! দাঁড়াও, আঙ্কেলকে আমি বলে দিব তার মেয়ে বোনের ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের ডেটে এসেছে। সুহাসিনী ভয় পেয়ে যায়, যদি তার বাবার কানে এই সব যায়, তার বাবা কথা না শুনিয়ে ছাড়বে না নিশ্চয়। অবশ্যই কথা শোনাবে। প্লিজ বাবাকে বলবেন না, বাবা বকবে। আসার আগে মনে ছিল না আঙ্কেল বকবে? আমি কি জানতাম আপনার সাথে দেখা হবে আমার? দেখা হয়ে বিরাট ভুল হয়ে গেল তাই না? দাঁড়াও, আঙ্কেলকে ফোন দিতেছি। কথাটা বলেই রুদ্র পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা বের করে ফোন লাগায়। সুহাসিনী রুদ্রের দিকে তাকিয়ে বলে, আর আসবো না প্লিজ, বাবাকে জানিয়েন না, ট্রাস্ট মি। আর কখনো নীলার সাথে আসবো না, প্লিজ ফোনটা কেটে দিন। অপর পাশ থেকে ফোনটা রিসিভ হতেই রুদ্র বলে ওঠে, হ্যালো রবিন, ছেলেটাকে হাসপাতালে ভর্তি করিয়ে দে, কাল দেখা করিস সকালে।
কথাটা বলে রুদ্র ফোনটা কেটে দেয়। এদিকে সুহাসিনী বের হয়েছিল, তার বাবাকে ফোন দিচ্ছে রুদ্র। এখন দেখছে তাকে ভয় দেখানোর জন্যই অমন করলো। এবারের মতো আঙ্কেলকে বললাম না, আমার কথা না শুনলে আঙ্কেলকে বলে দিব। সুহাসিনী মাথা নাড়ায়, সে রুদ্রের কথা শুনবে। রুদ্র সুহাসিনীর হাত ধরে নীলার কাছে নিয়ে গেল, গিয়ে বলে, শালিকা, বয়ফ্রেন্ড পেয়ে বোনের খোঁজ খবর রাখা ভুলে গেছো নাকি? তোমার বোন যে অ্যাক্সিডেন্ট করে বসে আছে সে খেয়াল আছে তোমার? হঠাৎ শালিকা ডাক শুনে চমকে যায় নীলা। সামনে ঘুরে তাকিয়ে দেখে রুদ্র সুহাসিনীর হাত ধরে নিয়ে আসছে। সুহাসিনী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নীলা বসা থেকে উঠে দাঁড়ালো, সুহাসিনীর দিকে এগিয়ে এসে সুহাসিনীকে ধরে নিয়ে বলে, এই সুহা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? কি হয়েছে? আর কি হবে শালিকা, তোমার বোন উল্টো পাল্টা উষ্টা খেয়ে হাড়ির ওপরে পড়ে মাজা ভেঙেছে, সাথে পাও। নীলা অবাক হয় শালিকা ডাকটা শুনে, তার উপরে হতবিহ্বল হয় রুদ্রের এমন পেঁচানো গোছানো কথা শুনে। শালিকা শোনো, নেক্সট টাইম বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে ভালো কথা, আমায় জানাবে। সুহাসিনী তোমাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হয়ে টিকতে না পেরে বাহিরে ছোটাছুটি করছিল, আমাকে জানালে আমি এসে সুহাসিনীকে টাইম দিতাম, তাহলে বোর হতো না তোমাদের মাঝে থেকে। আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম, একসেপ্ট কেন করেননি জানাবেন? আর আপনি আমায় শালিকা কেন বলছেন? ক্রাশের মুখে শালিকা ডাকটা শুনতেই বুকটা ফেটে যাচ্ছে। ইস, তাহলে আপু ডাকবো? নো, নীলা বলে ডাকেন। এরাতুল দেখো, আমার ক্রাশ রুদ্র মাহাতাব, যার কথা তোমায় বলেছিলাম আমার ক্রাশ। রুদ্র সুহাসিনীর কানের কাছে মুখ নিয়ে বলে, বাহ, আমিও কারোর ক্রাশ, সেলিব্রিটি ফিল পাচ্ছি। সুহাসিনী নীলার মাথাটা ফাটাতে ইচ্ছে করছে, কোথায় তাকে ধরবে তা না করে বকবক করে চলেছে। সুহাসিনী নীলার হাতটা ধরে বলে, নীলা, হয়েছে তো, চল এখন বাসায় যাই, দেখছিস তো আমার অবস্থা কেমন। রাতুল রুদ্রের সাথে কুশল বিনিময় করলো। রুদ্র সুহাসিনীর দিকে তাকিয়ে নীলাকে বলে, নীলা, এখন বাসায় যাও সুহাসিনীকে নিয়ে, দেখতেই তো পারছো ওর অবস্থা এখন কেমন। চলো, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। নীলা মাথা নাড়ায়, রাতুলের থেকে বিদায় নিয়ে সুহাসিনীকে ধরে গাড়িতে বসে। রুদ্র নিজেও গাড়িতে এসে বসে গাড়ি চালাতে শুরু করে। লুকিং গ্লাসে বারবার সুহাসিনীকে দেখছে। ইস, মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। কে বলেছে পেছন ঘুরে তাকিয়ে কথা বলতে বলতে দৌড়াতে? তাহলে তো আর এমনটা হতো না। শরীরের কোথাও ছিলে গেছে নাকি তাও তো বোঝা যাচ্ছে না। ভীতু সুহারানী, আমার এত ভয় পেলে চলবে বলো? কথাগুলো ভাবতে ভাবতেই সুহাসিনীদের বাসার কাছে চলে আসলো। নীলা গাড়ি থেকে নেমে সুহাসিনীকে নামায়, রুদ্রের দিকে তাকিয়ে বলে, হেই ক্রাশ, বাসায় চলুন। না, আজ না, তোমরা যাও, অন্যদিন যাব। আর শোনো, সুহাসিনীর হাতে থাকা মেডিসিনগুলো সুন্দর মতো ওর ব্যথাযুক্ত স্থানে লাগিয়ে দিবে। নীলা মাথা নাড়ায়। রুদ্রকে বিদায় জানিয়ে সুহাসিনীকে নিয়ে বাসার ভেতরে আসে। সুহাসিনী একবার পেছনে ঘুরে তাকিয়েছিল রুদ্রের দিকে। রুদ্র দৃষ্টি সুহাসিনীর দিকেই ছিল। চোখাচোখি হয় দুজনের। সুহাসিনীর সামনে তাকিয়ে ফেলে। রুদ্র তখনও সুহাসিনীর দিকেই তাকিয়েছিল। সুহাসিনী বাসার ভেতরে ঢুকতেই রুদ্র ছিটে মাথায় এলিয়ে দিয়ে বলে, পুষ্পশূন্য দিগন্তের পথে তোমারই আমার মনে পড়ে, তবুও তুমি থাকো নীরব। কোহেলি উত্তরীয় তলে মাঘের সন্ন্যাসী, আমার ভিতুরানী সুহাসিনী, কবে বুঝবে তোমায় আমি ঠিক কতটা ভালোবাসি। একের পর এক ফোন করে চলেছে নীলা রাতুলকে, কিন্তু রাতুল ফোন ধরছে না কাল থেকে। এই নিয়ে 20টার মতো করে ফোন করা হয়ে গেল ঘন্টা খানেকের মধ্যে। সুহাসিনী বিছানায় শুয়ে শুয়ে নীলার কাণ্ড দেখছে, আর নীলা রুমের মধ্যে পায়চারি করছে ফোন নিয়ে। তপ্ত শ্বাস ছাড়ল সুহাসিনী। কোনো ছেলে কি ভালোবাসার মানুষটার মুখে অন্য ছেলের প্রশংসা শুনতে পারে? হুম, কখনোই পারে না। এই সুহা, রাতুল আমার ফোন কেন ধরছে না বলতো? কি হলো বুঝতেছি না, এমন কোনো কিছু কি করেছে? নীলার কথায় ভাবনা থেকে বের হয় সুহাসিনী। কেন ধরবে তোর ফোন বলতো আমায়? কেন ধরবে না? কি করেছি আমি? কি করেছিস জানিস না? রাতুল ভাইয়ার সামনে রুদ্র বেটার এত প্রশংসা, ক্রাশ, এইসব কেন বললি? কেন, সত্যিটাই তো বলেছি। তুই কি পাগল? বয়ফ্রেন্ডের সামনে অন্য ছেলের প্রশংসা করবি আর সেটা মেনে নিবে? নির্ঘাত রাতুল ভাইয়া ভালো, তাই রেস্টুরেন্টে কিছুই বলেনি।
আমি হলে তোকে চড়িয়ে গাল লাল করে দিতাম। সামান্য প্রশংসা করাতেই রাতুল এমন করছে আমার সাথে। ভুল হয়ে গেছে, ওই বেটার প্রশংসা আর জীবনেও মুখ থেকে বের করব না। সুহাসিনী ফোনটা হাতে নিয়ে চ্যাট লিস্টে গিয়ে রাতুলের করা মেসেজগুলো দেখায়। নীলা এতবার ফোন দেওয়ার পর রাতুল যখন ফোন ধরছিল না, তখন সুহাসিনী রাতুলকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে কেন ফোন ধরছে না। তখন রাতুল বলে, আপনার বোন আমার সামনে অন্য ছেলের প্রশংসা করছে, তাই শাস্তি স্বরূপ ফোন ধরছি না। নীলা সুহাসিনীর ফোনটা কেড়ে নেয়, চ্যাট লিস্টে গিয়ে মেসেজ দেয়, আমি আর কখনো অন্য ছেলের প্রশংসা করব না, জীবনেও না। বিলিভ মি, ট্রাস্ট মি, বিশ্বাস করুন, প্লিজ ফোনটা ধরুন আমার। রাতুল সিন করে রেখে দিল, রিপ্লাই করলো না। নীলা এবার কেঁদেই দিবে এমন একটা অবস্থা। সুহাসিনী মেসেজ দেয় রাতুলকে, ভাইয়া ফোনটা রিসিভ করুন, নীলা কেঁদে দিবে, তা না হলে তখন কিন্তু ফুপি চলে আসবে আর নীলা গদগদ করে সব আপনার আর ওর ব্যাপার বলে দিবে। 10 মিনিট পর রাতুল নিজে থেকে ফোন দেয় নীলার ফোনে। নীলার ফোনের আওয়াজ শুনতে পেয়ে বিছানা থেকে উঠে টেবিল থেকে ফোনটা নিয়ে রিসিভ করে ফোন। নীলা এবার কেঁদে দেয়, সামান্য একটা বিষয় নিয়ে আপনি এইভাবে আমার উপরে রাগ করবেন জানা ছিল না আমার, আর কখনো এমনটা করব না। এটা সামান্য বিষয় না নীলা, কোনো প্রেমিকই সহ্য করবে না তার প্রিয়তমার মুখে অন্য ছেলের প্রশংসা। আমিও পারিনি, ভদ্রতার খাতিরে তখন চুপ করেছিলাম। আর এমন ভুল হবে না, সত্যি 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 সত্যি। ঠিক আছে, আই লাভ ইউ টু। শুনলাম আজ তোমার ভাই আসছে। হ্যাঁ, ও আচ্ছা। এর মধ্যে নীলার মা বাহির থেকে ডাক দেয়, নীলা রাতুলকে বাই পরে ফোন দিব কথাটা বলেই ফোনটা কেটে দিয়ে বাহিরে চলে যায়। ছাদে বসে আছে সুহাসিনী। রুদ্র ফোন করেছিল একটু আগে, আজ সুহাসিনী আসছে এই বাসায়। রুদ্রও নাকি আসবে। প্রতিদিন রোজ নিয়ম করে 2 বেলা ফোন দেয় রুদ্র, আজও ব্যতিক্রম হয়নি। হঠাৎই গাড়ির আওয়াজে ধ্যান ভাঙে সুহাসিনীর। ছাদের রেলিং দিয়ে মাথা বের করে দেখে সুভাষিনী গাড়ি থেকে বের হচ্ছে। সুহাসিনী দৌড়ে নিচে নামে, সদর দরজার কাছে আসতেই দেখে সুভাষিনী এগিয়ে আসছে। সুহাসিনী বোনকে দেখে জড়িয়ে ধরে। অব্র গাড়ি থেকে লাগেজ বের করতে করতে সুহাসিনীর উদ্দেশ্যে বলে, আরে শালিকা, বোনকে ছাড়ো, আগে দুলাভাইকে সাহায্য করো। তোমার বোনরে এত বড় ব্যাগ টানতে আমি হাঁপিয়ে গেলাম। থাকবে 5 দিন আর জামা কাপড় চোপড় নিয়ে আসবে 1 মাসের। সুহাসিনী বোনকে ছেড়ে দুলাভাইয়ের কাছে এসে বলে, ভাই দেখেন, সেদিন পড়ে গিয়ে মাজা ভেঙে এসেছি, আজ আপুর ব্যাগ টানতে গিয়ে সেদিনের মতো ব্যাগ নিয়ে আর পড়তে চায় না। সুভাষিনী এগিয়ে আসলো বোনের কাছে। রুদ্র বলল, তুই নাকি হাঁড়ি পাতিলের ওপরে ধপাস করে পড়ে গিয়েছিলি, একটু দেখে চলবি তো, এত এইভাবে পড়লে চলবে? খাস না নাকি? সেদিন যখন বাড়ি আসলাম আমার এই সামান্য ব্যাগটাই নিতে পারলি না, চিৎপাটাং হয়ে পড়ে গেলি। বাবাকে বলে ভিটামিনে খাওয়াতে হবে তোকে। সুহাসিনী অব্রের দিকে তাকালো, ভাইয়া এটা সামান্য ব্যাগ? অব্র অবাক হওয়ার ভান করে বলে, আমি তো তাই দেখছি, এটা সামান্যই ব্যাগ, ব্যাগের ভিতরে কিছুই নেই, শুধু ব্যাগ নিয়েই আসছে তোমার বোন। সুভাষিনী রাগী দৃষ্টি নিয়ে তাকায় অব্রের দিকে। অব্র ব্যাগ নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কথায় কথায় এত চোখ গরম করে তাকাও কেন? আমার বাচ্চারও তো তাহলে এই স্বভাব হবে দেখছি। সুহাসিনী গাড়ির ভেতরের দিকটায় তাকিয়ে আছে, মেন গেটে বারবার উকি ঝুঁকি দিচ্ছে। সুভাষিনী সেটা দেখে মৃদু হেসে বলে, আসেনি সে। সুহাসিনী সোজা হয়ে দাঁড়ায়, কেন আসেনি? উনি যে বলল আসবে। তোমার উনির জরুরি কাজে আটকে আছে, আমাদের সাথেই এসেছিল, বাসার সামনেই নেমে গেছে, বিকেলে চলে আসবে বলেছে। ও, তোর ব্যাপার স্যাপার বুঝি না বাপু, চল ভেতরে চল। সুহাসিনী পেছনে একবার ঘুরে বোনের সাথে বাসার ভেতরে ঢুকে পড়ে। সুমনা বেগম আর নীলিমা বেগম রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। মেয়ে এসেছে, মেয়ে জামাই এসেছে, একটু পরে নিলয়ও আসবে, নীলার ভাই। সব মিলিয়ে আজ হইচইপূর্ণ পরিবেশ বাসায়। সুভাষিনী নিজের রুমে শুয়ে রেস্ট নিচ্ছে, অব্রও পাশে শুয়ে আছে। সুহাসিনী সোফায় বসে ফোন টিপছে। নীলা ছাদে গিয়ে রাতুলের সাথে কথা বলছে। হঠাৎই সদর দরজা দিয়ে সুহাসিনীর চোখ যেতেই দেখে রুদ্র আর তার বাবা আসছে। রুদ্র পাঞ্জাবি পরেছে, এই নিয়ে 3 বার পাঞ্জাবি পরা দেখলো রুদ্রকে। মুখে বিরাজ করছে ক্লান্তি।
পাঞ্জাবির হাতা কুনুই পর্যন্ত গুটিয়ে রাখা। রফিক সাহেব অফিসে ছিলেন। মেয়ে আর মেয়ের জামাই এসেছে দেখে তড়িঘড়ি করে অফিস থেকে বাসায় এসেছেন। বাসায় আসার পথেই রঙের দোকানের সামনে দেখা হয় রুদ্রের সাথে। রুদ্রও আসছিল অলস ভঙ্গিতে। এদিকে একটা কাজে আটকে পড়েছিল। রফিক সাহেব রুদ্রকে দেখা মাত্রই ডাক দেয়। রফিক সাহেব দ্রুত রুদ্রকে দেখে সৌজন্যমূলক হাসি দেয়। কি ব্যাপার রুদ্র, তুমি এখানে আমাদের বাসায় যাওনি? এই তো আঙ্কেল, যাব এখন। আসলে একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। ও, তাহলে চলো একসাথে যাই। চলুন। রফিক সাহেব বাসায় ঢুকে মেয়েকে সোফায় বসে থাকতে দেখে মুচকি হাসি উপহার দেয়। সুহাসিনীও হাসে। এসির পাওয়ারটা বাড়িয়ে দেয় সুহাসিনী। রুদ্র তাকিয়ে আছে সুহাসিনীর দিকে। টি শার্ট, প্লাজো, এলোমেলো চুলে অদ্ভুত সুন্দরী লাগছে সুহাসিনীকে। সুহাসিনীর অস্বস্তি হয় রুদ্রের চাহনিতে। রফিক সাহেব মেয়েকে ঠান্ডা পানি দিতে বলে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে নর্মাল পানি এনে রফিক সাহেব আর রুদ্রকে দেয়। রুদ্র সোফায় বসে পানিটা খেয়ে বলে, থ্যাঙ্কস। রফিক সাহেব পানিটা খেয়ে নিজের রুমে চলে যায়। রুদ্র অব্রকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় সে এসেছে। অব্র মেসেজটা পেয়ে নিচে নেমে আসে। সুহাসিনী ওপরে চলে যায় নিজের রুমে। সুহা, যা রেডি হয়ে আয়। সুহাসিনী রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলে সুহাসিনী। হঠাৎ রেডি হওয়ার কথা শুনে সুহাসিনী অবাক হয়। রেডি হব কেন? পাশের মোড়ের দোকান থেকে ফুচকা নিয়ে আয় রুদ্রের সাথে গিয়ে। আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। তাহলে তুমিও চলো। আরে না, দেখছিস না বিকাল হয়ে গেছে, যেতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। এই সময় বাইরে যাওয়া ঠিক না, মা যেতে দিবে না। তুই আর রুদ্র গিয়ে নিয়ে আয় না। মাকে বলেছি। না না, আমি যেতে পারবো না, দুলাভাইকে পাঠাও। তুই যাবি মানে তুই যাবি রুদ্রের সাথে। এই নে শাড়িটা পর। শাড়ি কেন আবার? বারে, আমার দেবরের সাথে যাচ্ছিস, ফার্স্ট টাইম শাড়ি পরবি না? সুহাসিনী বোনের দিকে তাকায়। সুহাসিনী তাড়াতাড়ি করে রেডি হতে চলে যায়। মেরুন রঙের শাড়িটা পরে নেয় সুহাসিনী। চুলগুলো খোপা করে নেয়। হালকা সেজেও নিল। আয়নায় একবার নিজেকে দেখে নিচে নেমে আসলো। রুদ্র তাকায় সুহাসিনীর দিকে। আজও নির্ঘাত মারার প্ল্যান করছে মেয়েটা। শাড়ি পরতে কে বলেছে ওকে? শালিকা, আমিও যাব। রুদ্র ভ্রুকুটি করে। তুমি কেন যাবে? বারে, আমিও ফুচকা খাবো তাই। তোদের সাথে সময় কাটাবো। বুড়ো বয়সে ফুচকা কেন খাবে? বউকে পাহারা দাও, বউয়ের সাথে সময় কাটাও। সুহাসিনী, চলো। রুদ্র সুহাসিনীকে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে রুদ্র আর সুহাসিনী। মৃদু ঠান্ডা বাতাস বইছে। রুদ্র পলকহীনভাবে তাকিয়ে আছে সুহাসিনীর দিকে। সুহাসিনী ভেবে পায় না এত তাকিয়ে থাকার কি আছে। রুদ্র সুহাসিনীকে দাঁড়াতে বলে ছুটে যায় রাস্তার ওই পাশে। ফুলের দোকান থেকে বেলি ফুলের একটা মালা এনে সুহাসিনীর খোপায় গেঁথে দিয়ে বলে, এবার পারফেক্ট লাগছে। কথাটা বলে সুহাসিনীর হাত ধরে ফুচকার স্টলে যায়। ফুচকাওয়ালা মামাকে বলে 1 প্লেট ফুচকা দিতে। সুহাসিনী তাকায় রুদ্রের দিকে। 1 প্লেট কেন? আগে 1 প্লেট খাও, পরে আবার নিও। আমি আমার জন্য বলিনি, আপনি খাবেন না? না, এসব আমি খাই না। কেন? খেয়ে দেখুন, অনেক টেস্ট। হ্যাঁ জানি কেমন টেস্ট, পেট খারাপ হবে আর কি। হবে না, খেয়ে দেখুন না। না, খাবো না। মামা, 2টো দিন ফুচকার প্লেট। 2টো কেন? আপনিও খাবেন আমার সাথে। বলেছি তো। হুম, কোনো কথা নয়, আপনি খাবেন আমার সাথে। কথাটা বলে একটা প্লেট রুদ্রের দিকে এগিয়ে দেয় আর অন্য প্লেট সুহাসিনী নিজে নেয়। ফুচকাটাকে টকের ভিতরে ডুবিয়ে নিয়ে মুখে দিচ্ছে সুহাসিনী। মুখ ভর্তি হয়ে গেছে ফুচকায়। ঠোঁটের পাশে টক পানি লেগে আছে, সেটা দেখে একটা ঢোক গেলে রুদ্র। এই মেয়ে আজ সত্যি তাকে ঠিক থাকতে দেবে না। সুহারানীর এই রূপ দেখে রুদ্রকে নাজেহাল করে তুলছে। সেটা কি তার ভীতু রানী সুহাসিনী জানে? মেয়েটার সৌন্দর্যের বিস্তার না বাড়ালেই কি নয়? সব কিছুতেই এত সুন্দর কেন লাগে? সুহাসিনী রুদ্রকে খেতে না দেখে চোখের ইশারায় বলে, খাচ্ছেন না কেন? রুদ্রের মস্তিষ্ক অবধি গেল না সেই ইশারা। রাস্তার অপর পাশে গাড়ির ভেতর থেকে সুহাসিনীর দেবর এর সাথে দেখে ভুরু কুঁচকে ফেলে নিলয়। তার সাথে অবাক হয় দুজনকে শাড়ি আর পাঞ্জাবি পরে ফুচকা খেতে দেখে। মনে সন্দেহ জাগে তাদের নিয়ে। ড্রয়িং রুমে চলছে পিনপিনে নীরবতা। নীলিমা বেগম আর সুমনা বেগম ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। রুদ্র আর সুহাসিনী
এখনো বাড়িতে ফিরে আসেনি। নিলয় সোফায় বসে আছে, তার পাশেই সুহাসিনীর বাবা। নিলয় এসেছে প্রায় আধা ঘন্টা হবে। সুভাষিনী অব্র নীলার সাথে কুশল বিনিময় করে এখন মামার পাশে বসে আছে। নিলয় বারবার নড়ে চড়ে উঠছে, কিছু বলতে চাইছে। রফিক বিষয়টা লক্ষ্য করলো, গলা ঝেড়ে বলল, কিছু বলতে চাও নিলয় তুমি? ভড়কে যায় নিলয়, আশেপাশে তাকিয়ে জিহবা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, না মামা, কিছু বলতে চাইছি না, আসলে গরম লাগছে তো খুব। রফিক সাহেব লক্ষ্য করে দেখলেন বাইরে বেশ ভালোই বাতাস বইছে। তার ঠান্ডা রেশ ড্রয়িং রুমেও আসছে দক্ষিণা জানালা দিয়ে। ড্রয়িং রুমের ফ্যানও চলছে, তার ভেতরেও নিলয়ের ঘামে ওঠা। রফিক সাহেবের বেশ ভালো লাগলো না। তিনি হাত ছেড়ে সুমনাকে ডাকলেন। সুমনা খাবার রেখে রফিকের সামনে এগিয়ে এসে বলে, কি হলো, ডাকলে যে? নিলয়কে শরবত দাও, ছেলেটা এই ঠান্ডা বাতাসেও ঘেমে একাকার হয়ে গেছে। নিলয় বাধা দিল। রফিক সাহেবের দিকে তাকিয়ে বলল, না মামা, শরবত লাগবে না, ফ্রেশ হলেই সব ঠিক হয়ে যাবে। আমি বরং ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলছি, কেমন? রফিক সাহেব মাথা নাড়ালেন। নিলয় উঠে নিজের বাড়িতে চলে গেল মায়ের থেকে গেটের চাবি নিয়ে। সুভাষিনী, অব্র, নীলা ছাদে বসে আছে। সুভাষিনীর সামনে তেঁতুলের বাটি আর গুঁড়ো মরিচ দিয়ে লবণ মাখানো। মনের সুখে সুভাষিনী তেঁতুলের সাথে লবণ মিশিয়ে খাচ্ছে, আর নীলা লোভাতুর দৃষ্টি নিয়ে সুভাষিনীকে দেখছে। মাঝে মাঝে জিহবা দিয়ে পানিও বের হচ্ছে। 2-3 বার সুভাষিনী নিজের তেঁতুল থেকে নীলাকে দিয়েছে, কিন্তু তারপরও নীলার আরো খেতে ইচ্ছে করছে। উপায়ন্ত না পেয়ে নীলা সুভাষিনীর আসার পথে তেঁতুল আনতে বলে। সুহাসিনী আর রুদ্র ফুচকা আর তেঁতুল নিয়ে বাড়িতে ফিরে আসে। সুহাসিনীর হাতে ফুচকা আর রুদ্রের হাতে তেঁতুলের পানি। সুহাসিনী ফুচকাটা নিয়ে টি টেবিলে রাখে। নীলা সিঁড়ি দিয়ে নিচে নামছিল, সুহাসিনীকে শাড়ি পরে দেখে চোখ কপালে উঠে যায়। সামান্য ফুচকা আনতে কেউ শাড়ি পরে যায়? তার পেছনে রুদ্রকে দেখে ভড়কে যায় নীলা। সিঁড়ি থেকে তড়িঘড়ি করে নেমে সুহাসিনীর দিকে এগিয়ে এসে বলে, আমার তেঁতুল এনেছিস? সুহাসিনী কিছু বলার আগেই রুদ্র পেছন থেকে বলে ওঠে, এই যে শালি সাহেবা, আপনার তেঁতুল আমার কাছে। নীলা ভুরুকুটি করে রুদ্রের থেকে তেঁতুলের পলিটা নিয়ে বলে, আপনার কাছে আমার বোন বিয়ে দেয়নি, আপনি আমায় শালি কেন বলছেন? বোন বিয়ে দিয়েছি অব্র ভাইয়ের কাছে। শালি বললে অব্র ভাই বলবে, আপনি নন, তাই না অব্র ভাই? অব্র সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে, একদম সহি কাহা তুমনে আমার প্রিয় শালি। রুদ্র ভাই, সবকিছুতে ভাগ বসাস না, এরা আমার শালিক, নট ইয়োর। রুদ্র সোফায় গা এলিয়ে দিয়ে বলে, যাও যাও, বসালাম না ভাগ, বললাম না শালি, বেআইন তো ঘরোয়ালি করতেই পারি, সেটা তো মানা নেই, তাই না? তখন জান কলিজা বলবো। কথাটা বলে সুহাসিনীর দিকে তাকিয়ে চোখ টিপ দেয় রুদ্র। সুহাসিনী পানি খাচ্ছিল। রুদ্রের চোখ টিপ দেওয়া দেখে ভীষণ খায় সুহাসিনী। অব্র, রুদ্র, নীল তাকায় সুহাসিনীর দিকে। সুহাসিনীর রাগের দৃষ্টি নিয়ে তাকায় রুদ্রের দিকে। রুদ্র সবার আড়ালে ফ্লাইং কিস ছুড়ে দেয়। সুহাসিনী রুদ্রকে বিড়বিড় করে বকতে বকতে চলে যায়। অব্র রুদ্রের পাশে বসে। রুদ্র ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলে, ভাই বুঝলে, এত তাড়াতাড়ি মনে হয় আমার কপালে বিয়ে নেই। তোমার শালি বুঝতেই চায় না আমাকে। নীলাল রুদ্রের কোনো কথার মানে না বুঝে, তাই রুদ্রর কথা না শুনে নিজেই তেঁতুল নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। সুহাসিনীর রুমে গিয়ে শাড়ি বদলিয়ে পিঙ্ক কালারের একটা কুর্তি পরে নেয়। রফিক সাহেব দিয়েছেন একটু বাড়ির সামনের মোড়টায়। রাত বাজে 8টা। সুহাসিনী দরজা ঠেলে সুহাসিনীর রুমে ঢোকে। সুহাসিনীর দিকে তাকিয়ে বলে, সুহা, খেতে আয়, মা ডাকছে। সুহাসিনী সাই জানিয়ে সুভাষিনীর পেছনে পেছনে আসে। রুদ্র, অব্র, নীলা, রফিক সাহেব বসে আছেন ডাইনিং টেবিলে। সুহাসিনীর গিয়ে রফিক সাহেবের পাশের চেয়ারে বসে পড়ে। খাবার মেনুতে প্রায় নিলয়ের পছন্দের খাবার। সুহাসিনী মায়ের দিকে তাকিয়ে বলে, প্রায় সব তো দেখি নিলয় ভাইয়ের পছন্দের খাবার, ভাইয়া থাকলে তো ভালোই হতো। নীলা সুহাসিনীর দিকে তাকিয়ে বলে, ভাইয়া তো আছেই। মানে? মানে হচ্ছে এই ভাইয়া চলে এসেছে। কখন? এই তো সন্ধ্যার দিকে বাসায় ছিলি না তো? ও, তাহলে এখন কোথায় ভাইয়া? আমাদের বাসায়। ভাইয়া খাবে না? হ্যাঁ খাবে সুহা, তুই খেয়ে নে, একটু ডেকে আনতো। তরকারিটা পাতে দিতে দিতে কথাটা বলে সুমনা বেগম। সহসা রুদ্র তাকায় খাবার কোনো রকম গিলে কিছু বলতে নিবে, তার আগেই পেছন থেকে নিলয় সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলে, তার আর দরকার নেই মামি, আমি চলে এসেছি।
সুহাসিনী তাকায় ভাইয়ের দিকে। নিলয় তার বেস্ট ফ্রেন্ডের মতো। মুখে হাসি ফুটে ওঠে নিলয়কে দেখে। রুদ্র সুহাসিনীর হাসি দেখতে পায়, সাথে সাথে বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভব করে। কই, সুহাসিনী তো তাকে দেখলে এইভাবে হাসে না, বরং পালাই পালাই করে। নিলয় এগিয়ে এসে সুহাসিনীর পাশের চেয়ারে বসে পড়ে। রুদ্রের রাগ হয়, নিলয় এটা ওটা জিজ্ঞাসা করছে সুহাসিনীকে, আর সুহাসিনী হেসে হেসে সব কথার উত্তর দিচ্ছে। রুদ্র আর সইতে পারল না, গলা দিয়ে খাবারও নামলো না তার। অর্ধেক খাবার প্লেটে রেখেই হাত ধুয়ে চলে গেল। কিরে শুভা, রুদ্র এত তাড়াতাড়ি চলে গেল যে? হঠাৎ মায়ের কথায় পেছনে ফিরে তাকায় সুহাসিনী। রুদ্র চলে গেছে? কখন? সুহাসিনীও চমকায়। রুদ্র বাড়ি থেকে চলে গেছে? কই, তাকে তো কিছু বলেনি। আচ্ছা, অব্রকে বলেছে নাকি? সুমনা বেগম শুভাকে কিছু বলতে না দেখে বলে, কি হলো, বলছিস না কেন? সুভাষিনী মায়ের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, আসলে মা, রুদ্রের কি যেন একটা জরুরি কাজ আছে, তাই হয়তো চলে গেল। ও, কথাটা বলে সুমনা বেগম চলে গেল। সুহাসিনী বোনের পাশে দাঁড়িয়ে বলে, উনি সত্যি চলে গেছে আপু? হুম। কই, কখন গেল? আমি তো দেখলাম না। আমিও তো দেখিনি। সুহাসিনী বড় কুচকে তাকায় সুহাসিনীর দিকে। দেখনি? তাহলে বললে যে জরুরি কাজ আছে, সে চলে গেছে। মিথ্যা বলেছি, দেখলি না মা কিভাবে জেরা করছিল, তাই বলে মিথ্যা বলবে? রুদ্রকে ফোন দে। ভড়কে যায় সুহাসিনী। সে কেন রুদ্রকে ফোন দিবে? কি হলো, ফোন দিচ্ছিস না কেন? ফোনে টাকা নেই, ফোন যাবে না। তোর ফোনটা দে আমার কাছে, দেখি টাকা আছে কিনা। নেই। সুহাসিনী রুম থেকে নিজের ফোনটা এনে সুভাষিনীর হাতে দেয়। সুভাষিনী রুদ্রের নাম্বারে ফোন দিয়ে দেখে সত্যি সুহাসিনীর ফোনে টাকা নেই। অগত্যা ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকে রুদ্রের নাম সার্চ দিতেই দেখে রুদ্র সুহাসিনীর সাথেই অ্যাড আছে। অবাক হয় সুহাসিনী, রুদ্রকে ফেসবুকে অ্যাডও করে ফেলেছে। রুদ্রের আইডিতে ঢুকে সুভাষিনী মেসেজ দেয় চলে গেছে কেন বলে। 5 মিনিটের মাথায় রুদ্রের মেসেজ আসে। রুদ্র সুহাসিনীর মেসেজ দেখে ভেবেছিল সুহাসিনী দিয়েছে মেসেজ, কিন্তু মেসেজের ধরন দেখে বুঝলো এটা সুহাসিনীর মেসেজ না। জরুরি কাজ মনে পড়ে গিয়েছিল, তাই চলে এসেছি। সুভাষিনী তার মেসেজের উত্তর দিল না। ফোনটা বোনের দিকে এগিয়ে দিয়ে সোফা ছেড়ে উঠতে উঠতে বলে, ভালোই চলছে, চালিয়ে যা। সুভাষিনী বুঝলো না বোনের কথার মানে। পানির বোতল ভরে বোতল নিয়ে রুমে চলে যায়। এখন তার একটা ঘুমের প্রয়োজন। নিলয়ের সাথে অনেক রাত অবধি গল্প করেছে, এখন না ঘুমালেই নয়। রাত বাজে 1:45। ফোনের রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুহাসিনীর। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রুদ্রের নাম জলজল করছে। সাথে সাথেই সমস্ত ঘুম উবে যায়। এত রাতে ফোন কেন করেছে লোকটা? এইসব ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুহাসিনীর মধ্যে। এর আবারও ফোনটা দেয় রুদ্র। সুহাসিনী ফোনটা নিয়ে রিসিভ করে। কানে দিতেই ওপাশ পাশ থেকে কর্কশ কণ্ঠে বলে ওঠে রুদ্র, আমার রাজ্যের ঘুম চুরি করে তুমি নিরানন্দে ঘুমাচ্ছ সোহা? আমি আপনার ঘুম চুরি করেছি মানে? এই যে, আমার চোখে ঘুম নেই অথচ তুমি ঘুমাচ্ছিলে। আপনার চোখে ঘুম নেই কেন? নেশাচর পাখি নাকি আপনি? হলে মন্দ হতো না, তোমাকে পাহারা দিতাম রাত্রেবেলা নেশাচর পাখি হয়ে, আর দিনের বেলায় রুদ্র হয়ে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। রাত 12টা অবধি যখন গল্প করছিলে তখন ঘুম কোথায় ছিল? আমার চোখেই ছিল। নিলয় কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম আর ড্যাশিং? হঠাৎ কথার মাঝখানে নিলয়কে নিয়ে এমন কথা মোটেও আশা করেনি সুহাসিনী। হঠাৎ নিলয় ভাইয়ের কথা বললেন যে? না, এমনি। বলতো, কে বেশি হ্যান্ডসাম ড্যাশিং, আমি নাকি নিলয়? দুজনেই নিঃসন্দেহে হ্যান্ডসাম আর ড্যাশিং, তবে নিলয় একটু একটু বেশি ফর্সা রুদ্রের তুলনায়। আর রুদ্র তো শ্যামলা, যাকে চোখ বন্ধ করে এক বাক্যে শ্যামলা পুরুষ বলা চলে। চোখ বন্ধ করে একটা তপ্ত শ্বাস ফেলল সুহাসিনী। এটা কেমন কথা? আচ্ছা শোনো, নিলয়ের সাথে মিশতে না করব না, কিন্তু অতিরিক্ত মেলামেশা আমি পছন্দ করব না। নিলয়ের সাথে মেশো, কিন্তু খুব একটা গভীরে গিয়ে মিশো না। তোমায় নিলয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখলে আমার বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হয়। নিলয় যখন তোমার দিকে তাকায় তখন শ্বাসটা আটকে যায় আমার। অল্প করে মিশবা তার সাথে, আর হেসে হেসে কথা বলবা না। পীড়া দেয় আমার বুকে তোমার এই হাসি। কথাটা সুহাসিনীর হৃদয়ে গিয়ে বেঁধে।
লোকটার কণ্ঠে কিছু একটা ছিল যখন বাক্যগুলো উচ্চারণ করছিল। মনে হচ্ছিল কথাগুলো তার বলার সময় গলা কাঁপছিল। রুদ্র ফোনটা কেটে দেয়। সুহাসিনী বিছানা থেকে নেমে বেলকুনিতে দাঁড়ায়। বাহিরের ঠান্ডা বাতাস সুহাসিনীর পুরো শরীরটাকে শীতল করে দেয়। দমকা হাওয়ায় কোমর অবধি থাকা চুলগুলো উড়ে বেড়ায়। বেশ ভালোই লাগছে মুহূর্তটা। বেলকুনিতে থাকা চেয়ারটায় বসে আকাশে থাকা দুই একটা তারা আর চাঁদ দেখতে লাগলো। রুদ্রও ছাদে দাঁড়িয়ে আছে, ঘুম নেই তার চোখে, শুধু দিন গুনছে কবে সুহাসিনী পরীক্ষা শেষ হবে আর তাকে নিজের করে পাবে। এক একটা দিন যেন রুদ্রের কাছে 1 বছরের মতো সময় লাগছে। সময় যেন ফুরাতেই চাইছে না। সুহাসিনীকে প্রথম দেখেছিল সুহাসিনীদের এলাকার স্কুলের মাঠে। তখন সুহাসিনী ক্লাস 9-এ পড়ে। কিশোরী এক মেয়েকে প্রথম দেখে প্রেমে পড়ে যায় রুদ্র। মেয়েটির হাসির শব্দে সেদিন ঘায়েল হয়ে গিয়েছিল রুদ্র। এত সুন্দর করে কেউ হাসে! কথা বলার সময় হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো, আর একবার হাসি পেলে হাসি থামাবার নামই নেই। এই তো বছর 3 আগে সুহাসিনীদের এলাকায় গিয়েছিল রুদ্র তার এক ফ্রেন্ডের বাসায়। কোনো এক দরকারে ফ্রেন্ড শামীমের সাথে তাকে স্কুলে আসতে হয়। মাঠের মধ্যে খান দিয়ে হেঁটে যাচ্ছিল শামীম আর রুদ্র। হঠাৎই এক হাসির ঝংকারে হাঁটা আপনা আপনি থেমে যায় রুদ্রের। পেছন ঘুরে তাকাতেই চোখ যায় বট গাছের নিচে থাকা 3 কিশোরীর দিকে। তাদের মধ্যে হাসতে থাকা সুহাসিনীকে দেখে হৃৎপিণ্ডের স্পন্দন যেন থেমে যায়। মেয়েটা হাসলে গালে টোল পড়ে। একদম বাচ্চা টাইপের লাগলো রুদ্রের কাছে সুহাসিনীকে। শামীম রুদ্রের হাঁটা বন্ধ দেখে তাড়া দেয়। রুদ্র এক পলক সুহাসিনীকে দেখে চোখটা বন্ধ করে একটা শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, মেয়ে, তোমার হাসি তারকা রাশির থেকেও বেশি সুন্দর, বেশি উজ্জ্বল। তোমার মুখে লেগে থাকা হাসি মাদকতায় পূর্ণ আমার হৃদয়কে করেছে চুরি। দ্বিতীয় সাক্ষাৎ হতে খুব একটা সময় লাগেনি। ভাগ্যক্রমে রুদ্রের ভাই অব্রের জন্য যেই মেয়েটিকে দেখা হয়েছিল সেটি সুহাসিনীর বড় বোন সুভাষিনী। বিয়ে বাড়িতে দ্বিতীয় সাক্ষাৎ হয় তাদের, তাও সেটা সুহাসিনীকে ধমক দিয়েই। রুদ্র হেঁটে যাচ্ছিল আর সুহাসিনী জুসের গ্লাস নিয়ে দৌড়ে আসছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খাওয়ায় তার শরীরে তরল পদার্থ দেখে মেজাজটা তুঙ্গে উঠে যায় রুদ্রের। সামনে থাকা মানুষটাকে না দেখেই এক রাম ধমক দিয়ে বলে উঠল, চোখে দেখতে পারেন না? অন্ধ নাকি? দিলেন তো আমার পোশাকটা নষ্ট করে। সুহাসিনী সিটিয়ে যায় ভয়ে। অপরাধীর ন্যায় বলে, দুঃখিত, আসলে আমি ঠিক বুঝতে পারিনি আপনি সামনে চলে আসবেন আর এইভাবে ধাক্কা লেগে জুস আপনার শরীরে পড়ে যাবে। কণ্ঠে কিছুটা মাদকতা ছিল রুদ্র। চোখ তুলে তাকায়। সামনে সুহাসিনী, আর সে কিনা এতক্ষণ হন্যে হয়ে এই মেয়েটাকে খুঁজছিল। বেয়াদব মেয়ে, আসার পর থেকে এক ঝলক দেখা দিয়েই উধাও হয়ে গিয়েছিল। রুদ্র কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, ওয়াশরুমটা দেখিয়ে দিন, আর নেক্সট টাইম দেখে শুনে চলবেন। সুহাসিনী মাথা নাড়িয়ে রুদ্রকে না নিয়ে ওয়াশরুম দেখিয়ে চলে গেল। এরপর আস্তে আস্তে তাদের দেখা সাক্ষাৎ হতো, কিন্তু রুদ্র বা সুহাসিনী কেউ সেইভাবে কথা বলতো না কারোর সাথে। সুহাসিনী সেই দিনই ধমক খেয়ে বুঝে গেছে এই ছেলে রাগী টাইপের। রুদ্র এনজয় করতো বিষয়টা। মেয়েটা তাকে ভয় পায়। পিচ্চি মেয়ে, বয়সে তো 6 কি 7 বছরের ছোটই হবে। রুদ্র কখনোই সুহাসিনীর সাথে প্রেমের সম্পর্ক করতে চায়নি, তাই সময় নিয়েছে। সুহাসিনী আরেকটু বড় হলে বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবে, ততদিনে সুহাসিনী বুঝদার হবে। কিন্তু এখন তো আরো পরিস্থিতি বেঁকে গেছে। এই মেয়ে বুঝতেই চায় না রুদ্র তাকে ঠিক কতটা ভালোবাসে। সবসময় শুধু পালাই পালাই করে। সুহাসিনী কলেজ ড্রেস পরে ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হয়। নিলয় ছাদে ছিল। সুহাসিনীকে দেখে নিলয় দ্রুত গতিতে নিচে নেমে সুহার সামনে দাঁড়ায়। সুহা ভ্রু কুঁচকে তাকায়। কলেজ যাচ্ছিস, চল এগিয়ে দিয়ে আসি। না ভাইয়া, আমি যেতে পারবো। নীলা কি চলে গেছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই চলে গেল। নীলা আর সুহাসিনী ভিন্ন কলেজে পড়ে, দুজনেই ইন্টার সেকেন্ড ইয়ারে। নীলার পয়েন্ট কম থাকায় সুহাসিনীর কলেজে অ্যাডমিট হতে পারেনি। সুহাসিনী ওহ বলে হাঁটা লাগায়। নিলয় সুহার পেছনে পেছনে হাঁটে। সুহা পেছনে ফিরে তাকায় হেসে বলে, আসতে হবে না, আমি চলে যেতে পারবো। খানিকটা যাই, তারপরেও চলে আসব। সুহাসিনী মাথা নাড়ায়। পাশাপাশি হাঁটে দুজন। তোদের এক্সাম কবে? এইচএসসি।
হ্যাঁ, মাস দুয়েকের মধ্যে। ওহ। বাড়ির সামনের রাস্তার মোড়ে এসে সুহাসিনী নিলয়কে চলে যেতে বলে। নিলয় চলে যায়। সুহাসিনী তপ্ত শ্বাস ফেলে রুদ্র আসবে বলেছে। নিলয় থাকলে আবার কথা শোনাতো। সামনে আরেকটু হাঁটতেই দেখে রুদ্র বাইক নিয়ে আসছে। সময়ের তুলনায় আজ অন্যান্য দিনের চাইতে একটু আগেই বাসা থেকে বের হয়েছে সুহাসিনী। রুদ্র সুহাসিনীকে দেখে বাইক থামিয়ে মুচকি হাসি দেয়। সুহাসিনীও হাসে। ইশারায় বাইকে বসতে বলে। সুহাসিনী চুপচাপ বাইকে বসে। রুদ্র অবাক হয়, তবে সেসবকে পাত্তা না দিয়ে সুহাসিনীকে নিয়ে কলেজে গেল। এর মধ্যে আর কোনো কথা হয়নি তাদের মাঝে। সুহাসিনীকে কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে আসতে নিলে পেছনে থেকে সুহাসিনী ডেকে উঠে রুদ্রকে। রুদ্র পেছনে ফিরে তাকায়। চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? সুহাসিনী খানিকটা এগিয়ে এসে বলে, দুপুরে আমাকে নিতে আসবেন। রুদ্র সুহাসিনীর আগাগোড়া ভালো করে পর্যবেক্ষণ করে বলে, হুম, আসবো নিতে। সুহাসিনী জিহ্বা দিয়ে সুয়ক্ষণ ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলে, তাহলে আসার পথে আমার জন্য একটা লাল গোলাপ আর বেলি ফুলের মালা নিয়ে আসবেন। রুদ্র অবাকের শেষ পর্যায়ে চলে যায়। মেয়েটার কি হলো, আজ হঠাৎ এমন বিহেভিয়ার করছে কেন? মাথা নাড়ায় রুদ্র। সে আনবে তার সুহা রানীর জন্য গোলাপ আর বেলি ফুলের মালা। আর কিছু? সুহাসিনী মাথা ডানে বামে ঘুরায়। আর কিছু লাগবে না। রুদ্র এক পলক সুহাসিনীর দিকে তাকিয়ে বাইকে উঠে চলে যায়। সুহাসিনী রুদ্রর যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে। কাল রাতে হঠাৎ করে সুভাষিনী আসে সুহাসিনীর ঘরে রুমের লাইট জ্বলতে দেখে। রুমে ঢুকে বেকনিতে সুহাকে দেখে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখে সুভা। চমকে উঠেছিল সুহা। পেছনে ঘুরে বোনকে দেখে ভয়টা কেটে যায়। কিরে, না ঘুমিয়ে বেকনিতে যে? সুহাসিনী আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে বলে, এমনি আপু, ঘুম ধরছিল না তাই বেকনিতে এসে দাঁড়িয়ে চাঁদ দেখছি। রুদ্রর সাথে কথা বলেছিস? হুমম, একটু বোঝার চেষ্টা করিস ছেলেটাকে। রুদ্রকে সময় দে, তার সাথে মিশ, দেখবি রুদ্রর সাথে কথা বলতে কমফোর্ট জোন পেয়ে যাবি। ভয়টা দূর হবে। বিয়েটা কিন্তু রুদ্রর সাথেই হবে তোর, সে কথা মাথায় রাখিস। তাই আগে থেকেই সম্পর্কটাকে সহজ করে নে। সুহাসিনী বোনের কথা শুনে হাসে। সুভাষিনী সুহার হাসি দেখে ভ্রুকুটি করে বলে, হাসছিস যে? হাসার মতো কিছু বলেছি। সুহাসিনী হাসি থামিয়ে বোনের দিকে তাকিয়ে বলে, বুঝবে না, রাত হয়েছে, গিয়ে ঘুমাও। সুভাষিনী আর কথা না বাড়িয়ে চলে যায়। সুহাসিনী বেলকনির রেলিংয়ে দু হাত দিয়ে কপাল ঠেকিয়ে বলে, আপনি বড্ড নেশালো রুদ্র, যা আমাকে প্রতিনিয়ত টানে আপনার দিকে। যেখানে একটা ছেলে আর চোখে তাকালেও একটা মেয়ে বুঝে যায় ছেলেটি কোন নজরে তার দিকে তাকিয়েছে, আর আপনার সেদিনের মুগ্ধ হয়ে তাকানোর দৃষ্টির মানে আমি বুঝব না। আর একটু এই বোকা সুহাসিনীকে সহ্য করুন। অনেক ধমকিয়েছেন, তার শোধ কি আমি নিব না? আপনার ফিলিংস বুঝেও না বোঝার ভান করব। শহর থেকে অনেকটা দূরে কাঁচা রাস্তা এঁকেবেঁকে যাওয়া মেঠোপথ দিয়ে হেঁটে চলছে সুহাসিনী আর রুদ্র। কলেজ ছুটির পর রুদ্র এসেছিল সুহাসিনীকে নিতে। সুহাসিনী কলেজের বাহিরে দাঁড়িয়ে ছিল রুদ্রর জন্য। রুদ্র পকেট থেকে বেলি ফুলের মালা সুহাসিনীর হাতে পরিয়ে দেয়, আর গোলাপ ফুলটা পকেটেই রেখে দেয়। সুহাসিনী বেলি ফুলে হাত বুলিয়ে বলে, গোলাপ ফুল আনেননি? রুদ্র স্মিত হাসে। না জানিয়ে সুহাসিনীকে বাইকে উঠতে বলে। সুহাসিনী কিছুটা মন খারাপ নিয়ে বাইকে উঠে। রুদ্র বাইক চালিয়ে যখন বাড়ির উল্টো রাস্তায় যাচ্ছিল তখন সুহাসিনী জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? বাড়ি রাস্তা তো ওটা। চুপ হয়ে বসে থাকো, আমরা একটা জায়গায় যাচ্ছি। কোন জায়গায়? আহা চুপ থাকো তো, মেয়ে গেলেই দেখতে পারবে।
সুহাসিনী আর টু শব্দও করেনি, চুপচাপ বাইকে বসেছিল। মিনিট 30-এর মধ্যে একটা গ্রাম্য পরিবেশে নিয়ে হাজির হয় রুদ্র। চারিদিকে বর্ষার পানি থই থই করছে আর পানির মাঝখান দিয়ে বেয়ে গেছে আঁকাবাঁকা মেঠোপথ। পানিতে কি সুন্দর পদ্মফুল ফুটে আছে। সুহাসিনীর ইচ্ছে করছে টুকুস করে কয়েকটা পদ্ম ফুল নিয়ে আসতে। ইস কি শীতল ঠান্ডা হাওয়া, মাটি থেকে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। শহরতলিতে এমন সুন্দর দৃশ্য পাওয়া মুশকিল। সুহাসিনী হেঁটে পানির কিনারায় দাঁড়ায়, দু হাত মিলে চোখ বন্ধ করে, প্রাণ ভরে শ্বাস নেয়। এমন দৃশ্য কোথাও কি চাইলেই পাওয়া যাবে নাকি? রুদ্র পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে আসতে বলে। মিনিট 5-এর মধ্যে 10 বছরের একটা ছেলে নৌকা বাইতে বাইতে চলে আসে। সুহাসিনী পেছনে ঘুরে থাকায় দেখেনি। পিচ্চি ছেলেটা নৌকা থেকে নেমে রুদ্রর কাছে এগিয়ে আসে। ভাইয়া, বড় ভাই আমারে নৌকা দিয়া পাঠায় দিছে, আপনারে দিতে কইছে, আর নৌকা দিয়া ঘুইরা নৌকাটা এইখানে রাইখা যাইয়েন। রুদ্র হেসে পকেট থেকে 200 টাকার নোট বের করে দিতে চাইলে পিচ্চি ছেলেটি না নিয়ে চলে যায়। তপ্ত শ্বাস ফেলে সুহাসিনীর দিকে এগিয়ে যায় রুদ্র। সুন্দর না জায়গাটা? সুহাসিনী চোখ বন্ধ রেখে জবাব দেয়, সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর। আমাকে এখানে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। পদ্ম ফুল তুলবে সুহা? সহসা চোখ খুলে তাকায় সুহাসিনী। মন খারাপ করে সুধায়, কিভাবে? পদ্ম ফুল তো পানিতে আনবো কি করে? কেন নৌকায় করে? ওই যে নৌকা। হাতের ইশারায় দেখায় রুদ্র। সুহাসিনী ঘাড় কাত করে সামনে পেছনে তাকিয়ে দেখে একটা ছোট নৌকা, কিন্তু মাঝি নেই। রুদ্র সুহাসিনীর থেকে সরে গিয়ে নৌকায় উঠে পড়ে। সুহাসিনী কোমরে হাত গুজে বলে, নৌকা চালাবে কে? কেন আমি? সুহাসিনী অবাক হয়ে বলে, আপনি নৌকা চালাতে পারবেন? অবশ্যই বেগম সাহেবা, বসে তো দেখুন। সুহাসিনী নৌকায় চড়ে বসে আর রুদ্র নৌকা বাইতে থাকে। হাতের কাছে আসা পদ্মগুলো সযত্নে উঠিয়ে নেয় সুহাসিনী। রুদ্র পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলে নেয় সুহাসিনীর। ফোনের স্ক্রিনে তোলা সুহাসিনীর ছবি দেখে আপন মনে বিড়বিড় করে বলে, তুমি আমার অনেক শখের সুহা রানী। পদ্ম ফুলের সৌন্দর্য ও ফিকে মনে হবে তোমার রূপের কাছে, বিশেষ করে তোমার হাসির। সুহাসিনী নামের অর্থ তো যে নারীর হাসি সুন্দর। নামটা কি তাহলে তোমার জন্যই এসেছে? বাসায় যাবেন না? বিকেল হয়ে আসছে তো। হঠাৎ সুহাসিনীর কথায় ঘোর কাটে রুদ্রর। রুদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে নৌকা ঘুরিয়ে পারে এনে ভিড়িয়ে নেমে পড়ে। বাইকে উঠে সুহাসিনীকে জিজ্ঞেস করে রুদ্র, গোলাপের জন্য কি এখনো মন খারাপ? উহু, পদ্মগুলো ভীষণ সুন্দর। আমার ব্যক্তিগত পদ্মের তুলনায় খুবই কম। বাসায় এসে ফ্রেশ হয়ে নেয় সুহাসিনী। রুদ্র রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেছে। বাসায় আসতে বলেছিল, কিন্তু রুদ্র না করেছে, বলেছে পরে আসবে। সুভাষিনী বোনের দিকে তাকিয়ে বলে, রুদ্র আসলো না যে? পরে আসবে বলেছে। ওহ, হুম, খাবার খাইছো? হ্যাঁ, তোর ভাই যাওয়ার আগে শাসিয়ে খাইয়ে দিয়ে গেছে। আজ আসবে না? না, তার মতে এত ঘন ঘন শ্বশুর বাড়ি আসা ভালো না, লোকে মন্দ কথা বলে। আচ্ছা আপু, তোমার কয় মাস? এই তো 4 মাস। আপু কেমন লাগে? অস্বস্তি হয় না? অস্বস্তি হবে কেন? এই যে তোমার শরীরে একটা প্রাণ আছে, ভারী লাগে না নিজেকে? ধুর পাগল, ভারী লাগে না, বরং সুন্দর সুন্দর অনুভূতির সাথে পরিচয় পাওয়া যায়। এখন তো বেবি অনেক ছোট, এখন তেমন কিছু বোঝা যাবে না। আস্তে আস্তে বোঝা যাবে। সামনে পা দিয়ে কিক মা রবে পেটে, তখন ব্যথা পাবে না। না রে, তুই মা হ, তাহলে বুঝবি। বেবি হবার সময় ও তো পেইন হয় আপু, সহ্য করবা কেমনে? আমার মা যেভাবে সহ্য করেছে, অন্যান্য মহিলারা যেভাবে সহ্য করেছে সেভাবে।
ইস, মেয়েদের কত কষ্ট করতে হয় আপু। কিছু পেতে হলে তো কষ্ট করতেই হবে বোন। এক্সামটা তাড়াতাড়ি হোক, তারপর বিয়েটা হোক, তখন তোর কোলেও আসবে পিচ্চি বাবু। রুদ্র বাচ্চা খুব পছন্দ করে। উনি বাচ্চা পছন্দ করে খুব। কথাটা বলে টেবিল থেকে বোতল নিয়ে পানি খায় সুহাসিনী। হুমম, আমাকে তো একবার বলেছিল বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা নিবে। কথাটা কর্ণকুহর হতেই বিষম খায় সুহাসিনী। মুখ ফসকে পানি বেরিয়ে আসে। মনে মনে বলে, এ ছেলে কি সত্যি বছর ঘুরতে না ঘুরতেই বেবি নিবে?